শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনার রূপান্তর এবং আমাদের প্রস্তুতি। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ এবং আমাদের সাথে রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর এবং আমাদের সাথে রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ সালাম। প্রথমেই এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনার রূপান্তর। বেশ কয়েকদিন থেকেই এই আলোচনাটি হচ্ছে এখন। তো যখন আমরা করোনার দ্বিতীয় ঢেউ নিয়েই এক ধরনের আতঙ্কের মধ্যে ছিলাম, তার মধ্যে আবার এই খবরটি আমাদের কাছে আসলো। সব কিছু মিলিয়ে এবং করোনার যে প্রস্তুতির কথা আমরা বরাবরই বলে আসছি, যে এই প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের চিকিৎসা সেবার যে অসঙ্গতিগুলো বা ঘাটতিগুলো সেগুলো করোনা সময়ে ফুটে উঠেছিল। এখন আমরা দ্বিতীয় ঢেউ এবং এই রূপান্তরের সময় সেই জায়গাগুলো থেকে কতটা শিক্ষা নিতে পারলাম বা এখনকার প্রস্তুতি কীরকম, সার্বিকভাবে যদি আপনি একটু মূল্যায়ন করেন। করোনার দ্বিতীয় ঢেউ যখন চলছে বিভিন্ন দেশে, ঠিক সেই প্রেক্ষাপটে ইউরোপের আপনারা জানেন যে নতুন যে ভেরিয়েন্টটা পাওয়া গেছে এটা ইউরোপে ছড়াচ্ছে এবং প্রচুর লোক সংখ্যা আক্রান্ত হচ্ছে। সেই প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলোর সাথে এখন প্রায় অন্য অন্য দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, জলপথ, স্থলপথ, বিমানপথ বিচ্ছিন্ন এবং আমাদের সাথে তো অব্যাহত আছে। আমাদের সাথে অব্যাহত আছে, তবে সেখানে এয়ারপোর্টে যে সমস্ত স্বাস্থ্যবিধি মানা দরকার সেগুলো মানা হচ্ছে। এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে এবং অনেকে বিভিন্ন রকম মতামত দিচ্ছে। এটা নিয়ে আমরা পরে আসছি। তবে ইউরোপে আপনারা লক্ষ্য করে থাকবেন যে নতুন ভেরিয়েন্টের ব্যাপারে তারাও গবেষণা চালাচ্ছে এবং সেরকম মেজারও নিচ্ছে। এটা সাধারণত 70%-এর বেশি মানে সংক্রমিত হচ্ছে, কিন্তু ফ্যাটালিটি রেট যেটা সেরকম না, ফ্যাটালিটি রেট একই রকম আছে। আর ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা জানেন যে ইউকে সহ বিভিন্ন দেশে ফাইজার অ্যান্ড কোম্পানি এবং মডার্নার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ইউকেতেও শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে যারা গবেষক, যারা এটা নিয়ে গবেষণা করছে, তারা মনে করেন যে এই নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রেও এই যে ভ্যাকসিন যেটা হয়েছে সেটাও কাজ করবে এখন পর্যন্ত মনে করা হচ্ছে। আর আমাদের দেশের প্রিপারেশনে যদি বলেন, আমরা আমাদের দেশের আপনি এয়ারপোর্টের যেটা বললেন, এয়ারপোর্টের যারা বিদেশ থেকে ওই ইউকের ফ্লাইট যেগুলো, লন্ডনের ফ্লাইট যেগুলো আসছে সেগুলোর ব্যাপারে সরকার ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে এবং জানুয়ারি 1 তারিখ থেকে ইউকে থেকে যে সমস্ত যাত্রীরা আসবে তাদেরকে 14 দিনে সেলফ কোয়ারেন্টাইন, মানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, নিজ খরচে তাদের কোয়ারেন্টাইনের অলরেডি সে ব্যবস্থা করেছে। আমার মনে হয় এই ব্যবস্থার ফলে আমরা অনেকটা নিশ্চিত। আমার বিশ্বাস এখন পর্যন্ত আমাদের দেশে নতুন ভেরিয়েন্ট আসে নাই। আসলে আমরা ইতিমধ্যে সেরকম সংক্রমণের হার অনেকটা বেড়ে যেত, সেরকম বাড়ার সম্ভাবনা আমি দেখছি না, এখনো বাড়ে নাই সেরকমভাবে। তবে সেকেন্ড ডেউর ব্যাপারে আমাদের দেশের কথা আপনারা যেটা বললেন, সেকেন্ড ডেউ আমাদের দেশে আসছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। প্রথম ঢেউ শেষ হয়েছে কিনা কিংবা প্রথম ঢেউ চলছে, এখন শীতের কারণে একটু হয়তোবা সংক্রমণ ওঠানামা করছে, এটা এরকমই যাচ্ছে। তবে আমাদের দেশে এখনও যে সংক্রমণের হার এবং মৃত্যুর হার আমরা মনে করি একটা সহনীয় পরিবেশে আছে। সরকারের প্রস্তুতির ব্যাপারটা যেটা আপনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সেকেন্ড ডেউ আসার সম্ভাবনা রেখেই অনেক আগেই ডিক্লারেশন দিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়কে প্রস্তুতির কথা বলেছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে অনেক আগের থেকেই সেরকম প্রস্তুতি নিচ্ছে। আপনার সারা দেশের হাসপাতালগুলোর প্রস্তুতি নেওয়া এবং ওষুধ এবং লজিস্টিক সাপ্লাই যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা নেওয়া, পিপি তৈরি করা, সার্বিক ব্যবস্থাপনায় যেগুলো দরকার চিকিৎসকদের প্রস্তুত করা, সব কিন্তু হাসপাতালগুলো আবার ট্রায়াস প্রস্তুত করা, কিছু কিছু হাসপাতাল বন্ধ হয়ে গেছিলো, প্রাইভেট হাসপাতাল বন্ধ করে এগুলো আবার সচল করা
সার্বিক ব্যবস্থাপনার প্রস্তুতি সরকার ইতিমধ্যে নিয়েছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে ভ্যাকসিন অনেক দেশেই প্রয়োগ শুরু হয়ে গেছে। আমাদের দেশে এখনো আসে নাই, তবে একটা কোম্পানি অক্সফোর্ডের যে কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা তাদের সাথে আমাদের ইন্ডিয়ার যে সেরাম ইনস্টিটিউট তাদের সাথে ত্রিপক্ষীয় একটি চুক্তি হয়েছে। এবং আপনারা জানেন যে এটা আগামী জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমাদের 3 কোটি ভ্যাকসিন আসবে। পাশাপাশি জুন মাসের দিকে কোভ্যাক্সের ভ্যাকসিন আমরা পাবো, সেটা আমাদের 20% পপুলেশন কভার করবে। এছাড়াও আমরা আশা করছি যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা আরও হয়তো সেরাম ইনস্টিটিউট থেকে আনার সম্ভাবনা আছে। ভ্যাকসিনের বিষয়ে আপনার সাথে আবারও আলাপ করব, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ড্যাবের মহাসচিব জনাব এম এ সালাম। ডক্টর এম এ সালাম, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাদের যে আজকের আলোচ্য বিষয় যে করোনার যে দ্বিতীয় ঢেউ এবং যে রূপান্তর, আমরা বলছি যে দ্বিতীয় ঢেউয়ের মাঝে এই রূপান্তরের কথা শুনছি, সার্বিকভাবে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, জনাব এম এ আজিজও বলছিলেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে চাই যে আমাদের যে প্রস্তুতি দরকার সেটি সরকার, আমি মানি, আমরা টেলিভিশনে দেখতে পাই, মিডিয়ায় দেখতে পাই। বাস্তবে যেটুকু দরকার ছিল আমাদের মানুষকে সচেতন করার, এদেশের মানুষকে, আমরা করতে ব্যর্থ হয়েছি, সরকার করতে ব্যর্থ হয়েছে, বা স্বাস্থ্য বিভাগ করতে ব্যর্থ হয়েছে। আজকে দেখেন, আপনি যদি ঢাকা শহরে বের হন, তৃতীয় ঢেউর কথা বের হতে দেখবেন শতকরা 50% মানুষের মুখে মাস্ক নাই, যেটা আমাদের এটা প্রোটেকশন দেওয়ার জন্য 1 নম্বর দরকার হলো মাস্ক, সামাজিক দূরত্ব, এটা বজায় রাখতে হবে। আজকে এটা একটা মানা হচ্ছে না। সরকার টেলিভিশনে বলতেছেন, মুখে বলতেছেন, সবকিছু করছেন, কিন্তু এটা কোনো কিছু মানা হয় না। তো দেখা যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান চালিয়েও মাস্ক পরার ব্যাপারে উদ্যোগী করা হচ্ছে, মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এটা সাময়িক করেছিল। আপনি দেখেন, আমরা 26শে মার্চের আগে যখন লকডাউন ছিল, তখন কিন্তু এই দেশের মানুষ এটাকে মেনে নিয়েছিল। শুধু মেনে নেয় নাই, আপনি একটা নিঃস্ব মানুষ, একটা গরিব মানুষও কিন্তু সরকারের এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছিল নিজের অর্থ দিয়ে, নিঃস্ব মানুষটাও। কিন্তু বর্তমানে সরকারের মানে সরকার বা প্রশাসনের এটা ওদের অসচেতনতার জন্যই আজকে আমাদের দেশের এই সচেতনতা কমে গেছে, ভীষণভাবে কমছে। যার জন্য আজকে বলা হচ্ছে যে আমরা, অনেকে বলতেছেন যে করোনায় আমরা সফল, কিন্তু দুর্ভাগ্য আজকে শনাক্ত যদিও কম, বলতেছে 1100, 800, 1200, 1500, কিন্তু মৃত্যু হার কিন্তু বেশি। কেন বেশি কম হচ্ছে? আজকে যাদের পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা কাদের করা হচ্ছে বর্তমানে, আজকে বা কালকে যারা বিদেশ যাচ্ছেন তাদের পরীক্ষা করা হচ্ছে, অথবা যারা হাসপাতালে ভর্তি হয়েছেন মরণাপন্ন অবস্থা নিয়ে তাদের করা হচ্ছে। সাধারণ মানুষ এখন জ্বর, সর্দি, কাশি নিয়ে পরীক্ষার জন্য যায় না। কেন যায় না? যে এটা ওখানে গিয়ে লাভ কি, হাসপাতালে গিয়ে লাভ কি, না গিয়ে লাভ কি, আমাদের চিকিৎসা আমাদের নিজের করতে হবে, তাই তারা বাড়িতে বসে চিকিৎসা করছে এবং এই জন্য এটাকে অবহেলা করতেছে। তো এদের সচেতনতা আমাদের যেটা দরকার ছিল, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বা আমাদের জনসমাগম থেকে বাদ দেওয়া, এটি একটুও হচ্ছে না। আজকে দেখেন, সারা দেশে এখন ইলেকশন চলতেছে, পৌরসভা ইলেকশন। আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের একজন নেতা যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনিও মারা গেছেন করোনা, এবং ভোট হচ্ছে কি ইভিএম ভোট। ইভিএম মানে আপনার আঙ্গুলের ছাপ দিতে হবে, যেখানে আঙ্গুলের ছাপ দিবেন সেখানে একজনের ছাপ তো পড়বে না। এবং এটা কিভাবে ছড়ায় এটা আপনি জানেন। এই সরকার মুখে কথা বললে তো হবে না। আপনি দেখেন, আপনি ইলেকশন মানেই হলো যে জনসমাগম, প্রচার প্রচারণা, মিটিং, আলোচনা, হাত মিলা, অমুক জনগণের সাথে চলাফেরা করা, এটা আমরা মুখে বলতেছি কিন্তু কার্যত আমরা করতেছি না। এবং ইভিএম দিয়ে এটাকে আরো খারাপ করা হয়েছে। এবং করোনা যে সারা দেশে আছে, এটা বলতে পারেন যে এটা ঢাকা শহর কেন্দ্রিক, সেটা না, সারা বাংলাদেশেই আছে। তার প্রমাণ যে একজন ক্যান্ডিডেট যিনি মেয়র প্রার্থী ছিলেন তিনি নিজে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছেন। যাই, এই হলো আমাদের সচেতনতা। এটা হলো আমাদের বলতে গেলে সরকার যেটা বলতেছেন যে আমরা সচেতন করেছি, আমি মনে করি আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। আমি আসছি, আবারও আসবো আপনার কাছে। এই প্রশ্নের উত্তর হয়তো এম এ আজিজও দেবেন। আমাদের সাথে রয়েছেন ডক্টর এস এম আলমগীর। আপনি এই বিষয়টিও হয়তো বলতে পারেন যে প্রস্তুতির যে বিষয়টি আমরা বলছি
সেই বিষয়টি দিয়েই যদি শুরু করেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে মহামারীর সময় যদি কেউ বলে যে আমরা সম্পূর্ণ প্রস্তুত, কথাটি ভুল। মহামারীর সময় প্রস্তুতির কখনো শেষ হয় না। আপনারা দেখেছেন যে আমরা গতকালই প্রস্তুতির নতুন অবস্থা গিয়েছি, যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে গিয়েছি। তবে এখানে আমি একটু কথা বলতে চাই, কারণ প্রস্তুতির কথা বলার আগে যে ভ্যারিয়েন্ট নিয়ে কথা হচ্ছে, আসলে আমরা যারা ভাইরাস ভ্যাকসিন নিয়ে দীর্ঘদিন কাজ করি, আমাদের কথাগুলো হয়তো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি না, কিংবা গণমাধ্যমের কাছেও পৌঁছাতে পারছি না। প্রথম কথা বলা হয় যে নতুন একটি স্ট্রেন এসেছে। করোনা ভাইরাস যেটা দিয়ে মহামারী হচ্ছে, সেটাই একটি নতুন স্ট্রেন, অর্থাৎ নভেল স্ট্রেন। এর পরে যে পরিবর্তনগুলো হলে, মেজর পরিবর্তনগুলো হয় এই ভাইরাসের ভিতরে, তখন এটাকে আমরা বলি ভেরিয়েন্ট। এটা কখনোই স্ট্রেন নয়, ভেরিয়েন্ট। সো আমরা টার্মিনোলজিতে প্রথম থেকে অনেকেই ভুল করছি, এই ভুলটা আমাদের করা উচিত না। আরেকটা হচ্ছে যে ইউকেতে যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটি হয়তো গণমাধ্যমে বা ব্যাপক আকারে প্রচারিত হয়েছে ডিসেম্বরে এসে। এটা কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখে প্রথম ইউকেতে বিভিন্ন ডাটা ব্যাংকে জমা পড়েছে। আমরা যারা এটা নিয়ে কাজ করি, আমরা জানি এই ভ্যারিয়েন্টটা হয়েছে। এখন ভাইরাসের মিউটেশন হবে, এটা ভাইরাসের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখন কেউ যদি বলেন যে মিউটেশন হলেই ভাইরাসের সিভিয়ারিটি বেড়ে যাবে, ট্রান্সমিসিবিলিটি বেড়ে যাবে, কিংবা ভ্যাকসিন কাজ করবে না, কিংবা ডায়াগনস্টিকে পিসিআর এখানে এই পোর্শনটা ইউজ করে অনেক দেশ কাজ করবে না, এটা ঠিক না। জাস্ট উল্টা কথা বলা যেতে পারে। যদি অনেক মিউটেশন হয়, তাহলে ভাইরাসের সিভিয়ারিটি কমে যেতে পারে। অনেক মিউটেশন হলে ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি কমে যেতে পারে। অনেক মিউটেশন হলে ভাইরাসের জন্য এটা ভ্যাকসিন সক্ষমতাও অর্জন করতে হতে পারে। আসলে দুটো দিকে হচ্ছে। কিন্তু আমরা ইউকের যে ভ্যারিয়েন্টটি, এটিকে আমরা সারা পৃথিবীতে যে ভ্যারিয়েন্টগুলো মেজর চেঞ্জেস হয়েছে, সেটার মধ্যে একটা হিসেবে তুলছি। এবং এটা যেহেতু স্পাইক প্রোটিন, এটা ভাইরাসের অত্যন্ত সংবেদনশীল অংশ। এখানে রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন থাকে, অর্থাৎ এই প্রোটিনটা দিয়ে শরীরের সেলের সাথে সংযুক্ত হয়, পরবর্তীকালে সেলে ঢোকে। এই জন্য আমরা সবাই চিন্তিত ছিলাম। কিন্তু প্রথম দিকে আমরা যেটা খেয়াল করেছি যে সিভিয়ারিটি বা কেস ফ্যাটালিটি বাড়ে কিনা, সেটা কিন্তু মোটেই বাড়ে নাই। উহারে যে গতিতে ছিল, এখন পর্যন্ত সেই গতিতে আছে। তারপরে আমরা চিন্তিত ছিলাম যে ভ্যাকসিন কাজ করবে কিনা, যেহেতু অনেকগুলো ভ্যাকসিন নিয়ে এখন কাজ হচ্ছে এবং দুটো ভ্যাকসিন অলরেডি প্রয়োগ শুরু হয়েছে। সো আমরা দেখলাম যে আসলে এমআরএনএ ভ্যাকসিনে সহজে অন্য কেউ ইন্টারফেয়ার করতে পারে না। আর যদি ইন্টারফেয়ার করেও, এখন এমআরএনএ ভ্যাকসিনের যে টেকনোলজি আছে, এটা 3 মাসে আবার রিপ্লেস করে ফেলবে। তাহলে পরিবর্তন আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি। এবং এখানেও অনেকে আমরা ভুলভাবে বলছি যে 70 গুণ বেড়ে গেছে। এটা 70 গুণ না, এটা 70%। পার্সেন্টে এরকম, আগে যদি একজন থেকে একজনে ছড়াইতো, সেটা এখন একজন থেকে 1.7% ছড়াবে। সো ব্যাপারটা এইগুলির আসলে ব্যাখ্যা সাধারণ মানুষের জন্য হওয়া উচিত, নাহলে অন্য ধরনের আতঙ্কিত হয়। এখন আমরা কি আতঙ্কিত হব না সতর্ক হব? এখন সারা দেশে ডক্টর আজিজ সালাম ভাই, ওনারা আমাদের অনেক সিনিয়র, অনেক বিজ্ঞ এবং আমাদের নেতাও। সো দুইজনেই যেটা বলেছেন, সেটার সাথে আমি আসলে কারোর সাথেই কন্ট্রাডিক্ট করব না। কিন্তু প্রস্তুতির কথা বা মাস্ক পরার কথা, আমি যে 50 ভাগ লোক, সালাম ভাই যেটা বলেছেন, মাস্ক পরেন, তাহলে আমার তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। কারণ ওই 50 ভাগ লোক মাস্ক পরে দেখেই আমি আপনি এখনো সুস্থ আছি। তো তাহলে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর আমি যেই প্রচারণা থেকে আমরা যখন শুরু করি, সেই জানুয়ারির 20 তারিখ থেকে, আমি তো মনে করি এদেশের প্রত্যেকটি মানুষ জানে করোনা আপনি কিভাবে প্রতিরোধ করবেন। এখন আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন না হই, সেটা সরকার, সামাজিক সংগঠন, এনজিওস কেউ কিচ্ছু করতে পারবে না। সামাজিক সংগঠনগুলো আমরা দেখছি মিজারেবলি এবছর ফেল করছে। আমি সরি টু সে, কেউ হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু আমাদের এই দেশের ঐতিহ্য, 2000 সালে ডেঙ্গির কথা মনে করেন, আমরা যখন ডেঙ্গি প্রথম আউটব্রেক হয়েছিল, আমরা শুধু সরকার থেকে একদিন আহ্বান করেছিলাম যে আপনারা সামাজিক সংগঠনগুলোকে নিয়ে ঢাকা শহর পরিষ্কার করেন। 3 দিনে ঢাকা শহর সাধারণ মানুষ পরিষ্কার করে ফেলেছে। এখন আমরা ফেসবুকে অনেক প্রচারণা দেখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি, গণমাধ্যমে দেখি, কিন্তু রাস্তায় আর কাউকে দেখি না। এখন কি এটা সোশ্যাল ডিস্টেন্সের জন্য? সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেও রাস্তায় এই প্রচারণাটা করা যায়। আপনি মাস্ক পরে, আপনি যদি ডিস্টেন্স মেনটেন করে মাস্ক ডিস্ট্রিবিউশন করেন, আপনাকে দেখে অন্যরা উৎসাহিত হবে। কারণ এখানে শুধু সরকার, মহামারী কিন্তু সরকার একা নিয়ন্ত্রণ করে না, পৃথিবীতে কখনো হয় নাই, হবেও না। মহামারী নিয়ন্ত্রণ করতে হলে সবার সম্মিলিত প্রয়াস লাগে।
সরকার তার হাসপাতাল রেডি করবে, এটা মার্চের দিকে আমাদের যে প্রথম একটু এলোমেলো অবস্থা ছিল সেটা সারা পৃথিবীতে ছিল, কিন্তু আমার চিকিৎসকরা এখন এই সক্ষমতা অর্জন করেছেন বাংলাদেশের যে কোনো হাসপাতালে আমাদের যে কোনো চিকিৎসক অন্তত করোনা চিকিৎসাটা সঠিকভাবে করতে পারেন এবং করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এখন আর আমাদের ওই ভয়ভীতিটা কেটে গেছে। কিন্তু সামাজিকভাবে যেটা হয়েছে যে এক ধরনের, এটা বাংলাদেশের মানুষকে আমরা যেভাবে দৌড় দিই মাস্ক পরে না, এটা সারা পৃথিবীতে সকল দেশে কোভিড পেটিং মানুষ এখন, অর্থাৎ মানুষ পেটিং হচ্ছে, মানুষ অনেক রিল্যাক্সেশন চাচ্ছে, পৃথিবীর বহু দেশে মাস্ক না পরার জন্য মিছিল হচ্ছে, বিশাল বিশাল মিছিল হচ্ছে, কিন্তু ভাইরাস কিন্তু পেটিং হচ্ছে না। ভাইরাস অনবরত পরিবর্তনশীল এবং ভাইরাস পরিবর্তন হয়ে সে নতুন চেহারা পাল্টাচ্ছে। এবং ইউকেতে বর্তমানে লন্ডন এবং তার আশেপাশে যে সার্কুলেশন আছে সেটা অলমোস্ট নিউ স্ট্রেন দিয়ে সার্কুলেশন, 3/4 কিন্তু এখন শুধু নতুন সার্কুলেশন, অর্থাৎ ইউকেতে আলটিমেটলি এই নতুন ভেরিয়েন্টই থাকবে, নতুন পুরনো ভেরিয়েন্ট আর খুঁজে পাওয়া যাবে না। এবং সেটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। ব্যাপারটা যেহেতু সেপ্টেম্বর থেকে হচ্ছে, পৃথিবীর বহু দেশে হয়তো ছড়িয়েছে, আমাদের মতো দেশে আমরা হয়তো এখনো ডায়াগনোসিস করতে পারি নাই, কিংবা আমরা হয়তো লাকি যে আমাদের এখানে আসে নাই, কারণ আসলে অনেক সংক্রমণ নির্দিষ্ট এলাকায় আমরা পাবো, যেহেতু এটার 70% ইনফেক্টিভিটি বেশি। সো এই হলো অবস্থা। এবং সেখানে যদি আমরা সামাজিকভাবে এবং সম্মিলিতভাবে সবাই মিলে যদি প্যান্ডেমিক নিয়ন্ত্রণের চেষ্টা না করি, তাহলে কিন্তু আসলে প্যান্ডেমিক কখনো নিয়ন্ত্রণ হয় না। আপনি সোশ্যাল ডিস্টেন্স রাস্তায় মানি, আমি মাস্ক পরে আমি রাস্তায় নামি, হ্যান্ড স্যানিটাইজার পকেটে নিয়ে ঘুরি, আপনি ইচ্ছা করলাম আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলাম, মাঝখানে যদি আরেকজন লোক ঢুকে যায় যে মাস্কও পরে না, সোশ্যাল ডিস্টেন্স নিয়ে মানতে মোটে আগ্রহী না এবং এই কথা কখনো শুনেই না, সো তাহলে তো হবে না। তো সবাই মিলে না মানলে যেটা আমাদের সবার উচিত, সালাম ভাই যেটা বললেন, ইলেকশন কেন, যে কোনো জনসমাগম, সেটা বিয়ে বাড়িতেও, আমাদের যে শীতকালে যে বিয়েতে যে কমিউনিটি সেন্টার গুলাতে যে পরিবেশে বিয়ে হয়, পৃথিবীর সকল দেশে শীতকালে যে করোনা বাড়বে বলা হচ্ছিল, তার অন্যতম কারণ হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটিস বেড়ে যায়। এবং বাংলাদেশে এই বিয়ে সংক্রান্ত এই যে অনুষ্ঠানগুলো কমিউনিটি সেন্টারে, ক্লোজ সেন্টারে, এগুলিও কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমি বলি বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় এখন যখন জনসমাবেশ হবে, সেই জনসমাবেশ থেকেই করোনা ছড়াবে। আর এখানে একটা কথা সবাই বলে, আমরাও বলি, শুধু নিজে বাঁচলে হবে না, সবাই মিলে না বাঁচলে আপনিও বাঁচবেন না। এবং সব দেশ যদি ভ্যাকসিনেশন না করে, আমরাও কিন্তু সেই ঝুঁকিতে থেকেই যাব। সকল দেশ যখন ভ্যাকসিনেশন কমপ্লিট করবে, তখনই ঝুঁকি আমাদের কমবে। ডক্টর ইকবাল হাসান মাহমুদ যে কথা বলছিলেন, ডক্টর এস এম আলমগীর, এবং এটি আসলে যে ভাইরাসের হয়তো একটি বৈশিষ্ট্যই থাকে যে মিউটেশন হবে বা রূপান্তর হবে, কিন্তু সেই মিউটেশনগুলো যে সবসময়ই খুব উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে যাবে বিষয়টি এরকম না। অনেক সময় দেখা যাচ্ছে, ওনার কথায় এসেছে যে সেটি প্রশমিত হয়ে যেটি আমাদের উদ্বেগের কারণ নাও হতে পারে। তো এখনই আসলে এই বিষয়ে এতটা আমরা উদ্বেগ উৎকণ্ঠা হচ্ছি, তার চেয়ে আমাদের সতর্কতার যে জায়গাগুলো, সেই জায়গায় কতটা গুরুত্ব দিতে পারছি আমরা। প্রথমে আমি বলে নিই, আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে আরেক দফা মারাত্মক মহামারীর সতর্কতা জারি করেছে, অর্থাৎ মানে ভয়ঙ্করভাবে আবার আসছে। আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য সেটা। আর আমরা জানি যে আক্রান্ত 8 কোটি পার হয়ে গেছে, মৃত্যু প্রায় 18 লাখ ছুঁই করছে, এবং বাংলাদেশে 7,500 মৃত্যু পার হয়ে গেছে। এই অবস্থায় আমরা আশা করছিলাম যে 2021 সন, 2020 সন তো একেবারে ধ্বংস করে দিয়ে গেল বিশ্বকে। বাংলাদেশে প্রচুর ডাক্তারকে আমরা হারিয়েছি, প্রচুর বুদ্ধিজীবীকে হারিয়েছি, অনেক মানুষকে আমরা হারিয়েছি। তো 21 সনে আমরা আশা করছিলাম যে ইয়ার অফ ভ্যাকসিন হবে, আমরা নতুন করে বাঁচব। কিন্তু আমরা শুনলাম হঠাৎ করে ব্রিটেনে একটা নতুন পরিবর্তিত স্ট্রেন, এটা এসে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি করলো। আপনি ঠিকই বলেছেন যে মানে ভাইরাসের নেচারই হলো রূপ পরিবর্তন করা, মাসে 1 বা 2 বার করে রূপ পরিবর্তন করে। এবং উহানে যে ভাইরাসটি এসেছিল প্রথম ভাইরাস, সেটা কিন্তু 17 বার বাই দিস টাইম রূপ পরিবর্তন করেছে। এবং সেপ্টেম্বরে ডক্টর আলমগীর যেটা বলেন, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু ব্রিটেনে এই ভাইরাসটি মানে ধরা পড়ে। যদিও এটা এখনও জানা যায়নি এটা কোন দেশ থেকে ব্রিটেনে এসেছে, ব্রিটেনে চিহ্নিত হয়েছে। তো সেই সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সেটা 23 বার কিন্তু রূপান্তরিত হয়ে গেছে। এবং এখন যেটা মানে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে 62%
লোক আক্রান্ত হয়ে গেছে নতুন স্ট্রেনে। এবং আমি মনে করি যে এক পর্যায়ে হয়তো পুরোটাই এই নতুন স্ট্রেন দিয়েই ঢাকা পড়ে যাবে, পুরনো স্ট্রেনটা হয়তো সরিয়ে পড়বে। আর সাউথ আফ্রিকায় কিন্তু এক নতুন স্ট্রেন পাওয়া গেছে, যদিও খুব কাছাকাছি, কিছু অমিলও আছে। এবং নাইজেরিয়াতে পাওয়া গেছে, নাইজেরিয়াতে নতুন একটি স্ট্রেন পাওয়া গেছে। এটা অর্থাৎ একটা বৈশ্বিক পরিসরে কিন্তু এই রোগ জীবাণুটা ছড়িয়ে বেড়াচ্ছে। আমাদের দেশে এসেছে কিনা এখনও কিন্তু আমরা সঠিক করে বলতে পারি না, কারণ 1 তারিখ থেকে বিমান, যেটা প্রফেসর আজিজ বললেন যে 1 তারিখ থেকে আমরা শুনেছি যে 1 তারিখ থেকে করা হবে, যারা আসবে এন্ট্রি পয়েন্টে তাদেরকে 14 দিন স্ট্রং কোয়ারেন্টাইন বা স্ট্রংটা ব্যবহৃত করা হয়েছে, স্ট্রং কোয়ারেন্টাইন করা হবে। এবং দেখা হবে আগের দিনও যদি তার নেগেটিভ হয় তারপরে তাকে কোয়ারেন্টাইনে 14 দিন থাকতে হবে। এর আগ পর্যন্ত তো নিশ্চয়ই লোক ঢুকেছেও, যদি কেউ নিয়ে আসে তাহলে তো এটা ছড়িয়ে পড়বে, এটা 70% ভাবে ছড়ায়। কিন্তু এর যেটা প্রফেসর আজিজ বলেছে, ডক্টর আলমগীর বলেছে যে ফ্যাটালিটি রেট কিন্তু বেশি না, আগেরটার মতোই, আগের যে ভ্যারিয়েন্টটা ছিল সেটার মতোই, এবং মানে ভোগান্তির হারও একই রকম। তো এটা ন্যাচারালি, তবে ভাইরাসের একটা ব্যাপার আছে, এই ভাইরাসটার ব্যাপারে এটার মারাত্মক ছোঁয়াচে যেহেতু বলা হচ্ছে এবং এত দ্রুত রূপ পরিবর্তন করছে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার মানে পড়ছে যেহেতু, সেই জন্য একটা ভয় মানুষের সারা বিশ্বে কিন্তু ভয় সৃষ্টি হয়েছে। আর ভ্যাকসিনের কথা প্রফেসর আজিজ যেটা বলেছে এবং ডক্টর আলমগীরও বলেছেন যে ভ্যাকসিন কিন্তু এই যে দুটি ভ্যাকসিন, যে মডার্না এবং আরেকটা ফাইজারের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু কার্যকর, এই নতুন স্ট্রেনটার উপরে কার্যকর। কারণ এই ভাইরাসের মধ্যে কিন্তু প্রোটিনটা চেঞ্জ হয়নি, প্রোটিনটা যেহেতু চেঞ্জ হয়নি সেই জন্য ভ্যাকসিনটা কিন্তু কার্যকর হবে। এবং আমরা যেটা আশা করছি যে অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা ফেব্রুয়ারি প্রথম দিকে হয়তো পেয়ে যাব অক্সফোর্ড, যদিও এটার কার্যকারিতা হয়তো খুব বেশি না, কেউ বলছে 62%, কেউ জার্নালে দেখছি 70%, আবার কোনো জার্নালে হাফ ডোজ দিয়ে যদি শুরু হয়, একটা ছোটো ট্রায়াল হয়েছে, হাফ ডোজ দিয়ে যদি শুরু হয় এবং পরেরটা যদি 28 দিন পরে যদি ফুল ডোজ দেওয়া হয় তাহলে 90% এটার এফিকেসি হবে। সুতরাং ভ্যাকসিন তো তারপরে ভ্যাকসিন দিতে হয়। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কি হার্ড ইমিউনিটি চান, ভ্যাকসিন চান না মাস্ক চান, আমি হার্ড ইমিউনিটি চাবো, কিন্তু ভ্যাকসিন দিয়ে হার্ড ইমিউনিটি চাবো। যদি ন্যাচারালি হার্ড ইমিউনিটি করতে চাই, ভ্যাকসিনের পরেও তো আপনার মাস্ক তো ব্যবহার করতেই হবে। সেটি আমি আসছি যে ন্যাচারালি হার্ড ইমিউনিটি করতে চাই, অনেক মানুষকে জীবন বলি দিতে হবে, অনেককে আক্রান্ত হতে হবে, কিন্তু ভ্যাকসিন তো দিতে হবে, ভ্যাকসিনের পরে মাস্ক ব্যবহার করতে হবে। তবে সেটা হয়তো একটা সার্জিক্যাল মাস্ক পরে আমরা চলতে, এবং ভ্যাকসিনটা কিন্তু সারা মানে আমি আশা করি যে 2021 সনে সারা দেশে ভ্যাকসিনেটেড করা হোক। কারণ আর যারা ইতিমধ্যে রোগাক্রান্ত হয়ে গেছে, অ্যান্টিবডি যদি ফর্ম করে থাকে তাদের একটু পরে ভ্যাকসিন দিলেও তো অসুবিধা নেই, তারা মানে ন্যাচারালি তারা ভ্যাকসিনেটেড হয়ে গেছে। এমএআজিদের কাছে একটু শুনে আসি যে ভ্যাকসিনের বিষয়টিও যেহেতু এসছে, অন্যান্য এর আগে যে আলোচনা হয়েছে সেই সম্পর্কেও যদি আপনি বলবেন, সেটি সম্পর্কে হয়তো বলবেন। পাশাপাশি ভ্যাকসিনের যে বিষয়টি বলা হচ্ছে, আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে করোনার প্রথম দিকে আমাদের দেখে যখন এই প্রবণতা মানে এই লক্ষণ শুরু হলো বা করোনা শুরু হলো, সেই সময় প্রথম দিকে আমরা দেখেছি মাস্ক কিংবা অন্যান্য আরও বিষয় নিয়ে যে ধরনের অনিয়ম বা অসঙ্গতি। এখন নতুন করে ভ্যাকসিন আসার ক্ষেত্রেও তো এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠাও মানুষের ভেতরে থাকে যে সেগুলো বিতরণের ক্ষেত্রে বা কারা পাবে, সেই সব বিষয়গুলোর ক্ষেত্রে আসলে কী ধরনের সতর্কতা বা কী ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আগে আসুন যে আমি একটু আগে একজন আলোচক যেটা বলল যে আমাদের সচেতনতায় সরকার ব্যর্থ। দেখুন, আমার জানা নাই যে পৃথিবীর কোন দেশের রাষ্ট্রনায়ক এই 31 দফা নির্দেশনা দিয়েছে জনসচেতনতার জন্য। তারপরে এখন যদি রাস্তাঘাটে সরকার, প্রাইম মিনিস্টার নিজে, হেলথ মানে স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় প্রচার অব্যাহত আছে সচেতনতার ক্ষেত্রে। এবং আপনারা যদি এখন দেখেন প্রশাসন বিভিন্ন বা ডিভিশনাল শহরে, ডিস্ট্রিক্ট শহরে যে উদ্যোগগুলো নিয়েছে, এখন কিন্তু শহরে বেরোলে আপনারা দেখবেন যে মাস্ক পরা ছাড়া খুব কম। আমার কাছে মনে হয় যে 90% লোক এখন রাস্তাঘাটে মাস্ক পরে। অফিস আদালতে বিভিন্ন সেক্টরে যে নো মাস্ক নো সার্ভিস, এর ফলে সবাই ওই অফিস আদালতে সবাই মাস্ক পরে। সুতরাং মানে ঢালাওভাবে সরকার ব্যর্থ ওই চিন্তা মাথা রেখে বলাটা, এটা আসলে বললে মনে হয় উনি নিজেই মনে হয় যে সচেতন না, এটা তাহলে অন্যরা দ্বিধাগ্রস্ত হবে।
আচ্ছা, আরেকটা হলো যে কোন দেশে, আলমগীর বললো কোন দেশের সচেতন মানুষ, অন্য দেশে তো আন্দোলন সংগ্রাম করে, আমাদের তা লাগে নাই। আচ্ছা, আরেকটা হলো যে টেস্টের ব্যাপারে যেটা বলেছে, টেস্ট হলো এখন দেখেন জিন এক্সপার্ট টেস্ট কিংবা অ্যান্টিজেন টেস্ট আর আরটিপিসিআর টেস্ট, এগুলো কিন্তু প্রায় 160টা সেন্টার হচ্ছে সারা দেশে। যে সমস্ত ডিস্ট্রিক্টে আরটিপিসিআর ছিল না সেই ডিস্ট্রিক্টগুলোও কভার হয়ে গেছে এখন। আজকে আমরা যেটা জানি যে মন্ত্রী মহোদয় ডিক্লেয়ার দিয়েছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যান্টিজেন টেস্ট করা হবে। সুতরাং এখন টেস্ট যে সেন্টারগুলোতে হচ্ছে আমাদের দেশে, আমি মনে করি প্রায় 30,000 টেস্ট করা যাবে পার ডেতে। এখন তো সেগুলো হচ্ছে না, জনগণ আসছে না। এখন যদি বলেন জনগণ আসছে না কেন, অনেকে আসে না যে সচেতন, টেলিমেডিসিন সার্ভিস নেয়, ঘরে থাকে, চিকিৎসকের পরামর্শ নেয়, একটা পর্যায়ে যেতে হলে সে হাসপাতালে যাচ্ছে। আর মানুষ আগের চেয়ে অনেক, ডক্টর আলমগীর বলে, মানুষ এখন আসলে কনফিডেন্ট এইটার টেলিমেডিসিনের পাবে। এই প্রচারণার ক্ষেত্রে সচেতনতার জন্য মানুষের ভেতরে এই আশঙ্কাও থাকে কিনা যে আমি পরীক্ষা করাতে যে আবার যদি সংক্রমিত না হয় কিন্তু ওখানে যাওয়ার পরে সংক্রমিত হয়ে যাব, তার চেয়ে বিভিন্ন কারণে মানুষ টেস্টে যাচ্ছে, এরকম বিষয়ও থাকে কিনা? হ্যাঁ, বিভিন্ন কারণে। মানে কি সেই এনভায়রনমেন্টটা তো আমরা দিতে পারছি না সেই অর্থে? না, এখন একদম সারা দেশেই টেস্ট আছে, এখন লাইনও ধরা লাগে না তো। এখন এত বেশি টেস্ট সেন্টার, আপনি কেউ লাইনে যেতে হয় না। সুতরাং এই ব্যাপারটা আমার মনে হয় যে এখন টেস্ট নিয়ে কারো নাই, ওরকম নাই। আরেকটা হলো যে সরকারের সফলতা ব্যর্থতা যেটা বললো, এইটা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের যে বিভিন্ন মানে সূচকগুলা এই করোনার, ইন্টারন্যাশনাল ফোর্স দেখেন প্রশংসা করেছে। এই সেদিন ব্লুমবার্গ, যেটা আমেরিকার একটা প্রভাবশালী সংবাদ সংস্থা, তাদের যে রিডিং র্যাঙ্কিং, এশিয়াতে 1 নম্বরে, আবার গ্লোবালি 20। আমি আসবো আপনার কাছে। সুতরাং সেই প্রেক্ষাপটে আমরা অনেক ভালো আছি। আমি ওই বিতরণ ব্যবস্থার বিষয়টি অবশ্য জানতে চাইছিলাম, সেই বিষয়টি হয়তো আপনি বলবেন পরে। আমি একটু কথা বলে দিতে চাচ্ছি। 30 সেকেন্ড। র্যাপিড অ্যান্টিজেন, প্রফেসর আজিজ যেটা বলে, র্যাপিড অ্যান্টিজেন অনেকে করতে চাচ্ছে না, কারণ কি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরও যদি নেগেটিভ আসে, উপসর্গ থাকে, তাকে আবার আরটিপিসিআর করাতে হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যদি 7 দিন তার লক্ষণ উপসর্গ থাকে, জ্বর, গলা ব্যথা, কাশি থাকবে বা বিভিন্ন উপসর্গ থাকবে, 7 দিনের মাথায় তাকে হি উইল বি ক্যান্ডিডেট টু ডু দ্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর জন্য কিন্তু মানে আরটিপিসিআর কিন্তু সবারই পরীক্ষা করা যায়, কিন্তু এটা কি আরো র্যাপিড অ্যান্টিজেনের সবার পরীক্ষা করতে, আরটিপিসিআর এর তো 70%, আমি 30% তো রক্ষিত থাকে। সুতরাং টেস্টের উপরে টেস্ট একটু ডাইলেমা সৃষ্টি করছে সেটি। আচ্ছা, আমরা এই টেস্টের বিষয়ে একটু ডক্টর এস এম আলমগীর আপনার কাছে শুনবো। যেই পরীক্ষার কথা বলা হচ্ছে, আমরা তো শুরু থেকেই শুনছিলাম WHO এর পক্ষ থেকেও বলা হচ্ছে যে টেস্ট যত বেশি শনাক্ত করা যাবে। এবং অনেক আগেই সম্ভবত, আমি যদি ভুল না করি, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সিস্টেমটি, যে ট্রায়াজের যে সিস্টেমটি চালু করা, সেটি কি সরকার সেই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, বা সেই ধরনের কোনো গাইডলাইন আপনাদের রয়েছে কিনা, যাতে করে যে যারা আক্রান্ত হচ্ছে তাদের মানে 3 ভাগে ভাগ করে তারপরে শনাক্ত করার বিষয়টি, সেই ধরনের কোনো চিন্তা ভাবনাও রয়েছে কিনা? ধন্যবাদ। এখানে দুটো জিনিস আগে আমি ক্লিয়ার করি। আমাদের আজিজ ভাই যেটা বললেন যে টেস্টের কথা, আজিজ ভাই, এখন আমরা কিন্তু প্রায় 60 থেকে 70,000 টেস্ট করার সক্ষমতা রাখি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সামাজিক ট্যাবু, স্টিগমা, অনেক মানুষ টেস্ট করাতে আসে না। টেস্ট করাতে ইনফেকশন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমাদের টেস্ট সেন্টারগুলোতে সেই সতর্কতা এখন রাখা যায়, কারণ এখন সেন্টার বাড়াতে লোক সংখ্যা কমে গেছে। আর ইকবাল স্যারের সাথে আমি অ্যাড করে দিই, আসলে পিসিআর এর যে নীতি বা অ্যান্টিজেনের যে নীতিমালা, অর্থাৎ পিসিআর নিয়ে একটা ভুল কথা আমরা বলি যে পিসিআর এর 70% সেন্সিটিভ। কথাটা ঠিক না। পিসিআর একমাত্র টেস্ট যার সেন্সিটিভিটি অলমোস্ট 99.9%। আপনি যদি মেথোডোলজিতে ভুল করেন, স্যাম্পল কালেকশনে ভুল করেন, হিউম্যান এররের জন্য সেটা 70% হতে পারে। সো এটা গেল পিসিআর। এখন পর্যন্ত ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সেটা আমরা ধরেই কাজ করছি। কিন্তু অ্যান্টিজেনের এখন যে অ্যাভেলেবল অ্যান্টিজেন, বা বাংলাদেশে আমরা যে 2টি অ্যান্টিজেন ইউজ করছি, অ্যান্টিজেন কিট ইউজ করছি, সরকারি 29টা হাসপাতালে শুরু হয়েছে এখন। এবং সেখানে আমরা দেখেছি যে এটার আমরা ভ্যালিডেশন করেছি, বিভিন্ন পর্যায়ে ভ্যালিডেশন করেছি, হাসপাতালের আউটডোরে টেস্ট করে ভ্যালিডেশন করেছি, এবং মোটামুটি ভাবে 80% সেন্সিটিভ। অর্থাৎ আপনি যদি একজনের টেস্ট 100 জনের টেস্ট করেন, তাহলে 20টা টেস্ট সেখানে ফলস নেগেটিভ আসতে পারে। তবে এখানে কথা থাকে যে সবাই যেভাবে গণহারে ইমার্জেন্সিতে অ্যান্টিজেন করা, এগুলি আসে না।
অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হয় না। সাইন সিমটমস 1 থেকে 7 দিনের ভিতর, সাইন সিমটম অ্যাপিয়ারেন্সের 1 থেকে 7 দিনের ভিতর এই টেস্টটা করাতে হয়। এখন 1 থেকে 7 দিনের ভিতর যদি আবার হাসপাতালের আউটডোরে কোনো পেশেন্ট এই সাইন সিমটমস নিয়ে আসে, আমি টেস্ট করে যদি তার পজিটিভ পাই তাহলে কনফার্ম অ্যান্টিজেন পজিটিভ হইলেই কনফার্ম পজিটিভ, কারণ অ্যান্টিজেন হলো একটা ভাইরাস পার্টিকেল, তার উপস্থিতি। এখন নেগেটিভ হলে তখন এই পেশেন্টকে আমাকে কনফার্মেশন করতে হবে, সেই জন্য আমার দ্বিতীয় স্যাম্পল সংগ্রহ করতে হয় এবং সেটা পিসিআর এ পাঠাতে হয়। এটাই হলো এখনকার প্রটোকল, এবং আগামী সপ্তাহ হয়তো আরো 10টি মেডিকেল কলেজে শুরু হবে পর্যায়ক্রমে। আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন, আমাদের সারা দেশেই প্রাইভেট সেক্টরেও অ্যান্টিজেন টেস্ট করা শুরু হবে। কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু অ্যান্টিজেন টেস্ট করতে গিয়ে মানুষ যেভাবে আমাদেরকে বকাবকি করছিল আসলে যে কেন অ্যান্টিজেন টেস্ট শুরু করি নাই, কারণ প্রথম দিকে যখন অ্যান্টিজেন টেস্ট কিট গুলো বাজারে এসেছিল, এগুলির সেন্সিটিভিটি কোথাও কোথাও 10% আমরা পেতাম না, কারণ আমরা কন্টিনিউয়াস টেস্ট করে যাচ্ছি, ভ্যালিডেশন করে যাচ্ছি। যখনই 80% আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেটা সেট করে দেওয়া আছে যে 80% উপরে হতে হবে সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি 98 বা 95 to 98%। এখন সেই ধরনের কিট পাওয়া যাওয়ার পরেই আমরা জনমানুষে এটা ব্যবহার করা শুরু করেছি। আরেকটা যেটা হচ্ছে যে টেস্ট করাতে কেন মানুষ আসে না, মানুষকে আমরা নানাবিধভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমরা সিভিল সার্জন মহোদয়দের সাথে প্রতি সপ্তাহে আমাদের মিটিং হয়, বিভিন্নভাবে প্রচারণা করছি, কিন্তু আমাদের ওই যে সামাজিক যে সংখ্যাটা থেকে যায়, সেখান থেকেই আসলে আমাদের যে আমরা তো ঢাকা শহরে এখনো আমরা বাড়ি থেকে যে স্যাম্পল কালেকশন করি, এখনো এই শহরে আমাদের ল্যাবরেটরি টেকনোলজিস্টদেরকে কিন্তু অনেকে লিফট উঠতে দেন না, 11-12 তলায় হেঁটে উঠতে হয়। সো এই আমাদের শিক্ষিত সমাজের মধ্যেই এই ট্যাবু স্টিগমা গুলো রয়ে গেছে, এবং এখান থেকে আমাদের বের হইতে হবে আসলে। তারপরে আমরা টেস্টের সংখ্যা বাড়াতে পারবো, তারপরে আমরা টেস্ট বাড়লে যেটা হয় যে আমরা শনাক্ত করতে পারলে আমরা আইসোলেশন করতে পারি, কন্টাক্ট ট্রেসিং করতে পারি, কোয়ারেন্টাইন করতে পারি, তাহলে ট্রান্সমিশনটা স্টপ করতে পারি। আর না হলে কিন্তু আমরা এরকম বিপজ্জনক পরিস্থিতি থেকে যাব। এই জন্য আমি আহ্বান করব সবাইকে যে আপনার যদি এরকম সাইন সিমটমস হয়, দয়া করে নিকটস্থ সরকারি যে কোনো হাসপাতালে চলে আসুন। এবং এখন কিন্তু ঢাকা শহরে অনেকগুলো প্রাইভেট ল্যাবরেটরিজেও 1-2জন পেশেন্ট স্যাম্পল টেস্ট, 1-2টা স্যাম্পল টেস্ট হয়, আমরা দিনের শেষে যে রিপোর্ট পাই। আপনি যে কোনো জায়গায় আপনার সামর্থ্য থাকলে আপনি প্রাইভেট ল্যাবরেটরিতে, সামর্থ্য না থাকলে সরকারি যে কোনো হাসপাতালে আপনি চলে আসেন, বা আমাদেরকে ফোন করেন। আমাদের হটলাইন গুলো সচল 24/7, এবং আমাদেরকে ফোন করলে আমরা বাড়ি থেকে নমুনা সংগ্রহ করি ঢাকা শহরে, এবং বিভিন্ন শহরেই করা হচ্ছে সেটা। এবং এই উদ্যোগে যদি সবাই মিলে পার্টিসিপেট করি, আরেকটা যেটা হয় যে টেস্ট না করিয়ে অনেকে জটিলতা বাড়ায়, যে এখন আমরা দেখছি যে গত কয়েকদিনে যে মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেখেন, মৃত্যুটা শেষ পর্যন্ত হাসপাতালে শতভাগ অলমোস্ট, কিন্তু হাসপাতালে আমি যাচ্ছি কখন? আমি যদি বাড়িতে বসে জটিলতা তৈরি করে হাসপাতালে যাই, তাহলে আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও কিন্তু আর বাঁচাতে পারে না। আর ট্রেডিশনালি সারা পৃথিবীতে এই করোনার পেশেন্ট যদি আইসিইউতে যায়, তার 20% নিচে সুস্থ হয়ে বের হয়। তাহলে আপনি যখন হাসপাতালে গেছেন তখনই মৃত্যুর সম্ভাবনা অলরেডি 80%। কিন্তু আমরা সেটা না করে আমরা যদি সবাই মিলে এই প্রচারণাটা করি যে আপনার বয়স যদি 50 হয়, আপনার যদি যে কোনো কোমরবিডিটি থাকে, অর্থাৎ ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ, অথবা যে কোনো শরীরে ইমিউনো কম্প্রোমাইজ অবস্থা থাকে, আপনার করোনা পজিটিভ হয়, দয়া করে আপনি সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালে সাথে সাথে ভর্তি হয়ে যান এবং একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন, তাহলে আপনি জটিলতায় পড়বেন না। নাহলে জটিলতায় পড়ে হাসপাতালে আসলে আইসিইউ নিয়ে, ভেন্টিলেটর নিয়ে যে ক্রাইসিস কিংবা টানাটানি শুরু হয়, তখন কিন্তু আসলে আমরা অনেককে ফিরে আনতে পারি না, আমাদের ডাক্তাররা নিজের আপ্রাণ চেষ্টা করেও পারে না। এই জন্য যত দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে যায়, তার তত দ্রুত আমাদের জন্য মঙ্গল, অর্থাৎ জটিলতা কমবে। তাহলে আমাদের আইসিইউ লাগবে না, এবং আমি সুস্থ হয়ে বাড়িতে আসার সম্ভাবনা বেশি থাকে। জি, আরেকটি বিষয় বলছিলাম যে ট্রিয়াজের যে বিষয়টি, যে আক্রান্ত যারা রোগী, তাদের ট্রায়াজের কথাটা আমি একটু বলে দিই। ট্রায়াজ আসলে রেসপিরেটরি মেডিসিন যারা প্র্যাকটিস করে, যেমন ইকবাল স্যাররা, তারা ওনারা বহুদিন থেকেই বলছে, এবং গ্লোবালি ট্রায়াজ ফেমাস ফর রেসপিরেটরি ডিজিজেস। এখন আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালেই কিন্তু ফ্লু কর্নার বলে একটা কর্নার চালু হয়েছে। অর্থাৎ আপনার যদি এইরকম সাইন সিমটমস থাকে, তাহলে আপনাকে ঢুকতেই হবে আলাদা গেট দিয়ে, এবং ঢুকতে হবে, তা আপনাকে রিসিভও করবে অন্য ধরনের লোক। আমার প্রশ্নটি হচ্ছে মাঠ পর্যায়ে সেটি কতটা মানা হচ্ছে?
আমাদের জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে মানা হচ্ছে, উপজেলাতে মানা হচ্ছে। আমি রিসেন্টলি অনেকগুলো উপজেলা ভিজিট করে এসেছি এবং সবগুলো গেটে গেলেই কিন্তু দুদিকে যেতে হয়। একদিকে ব্লু কর্নার খুব স্পষ্ট করে আমাদের ডাক্তাররাই একটা বেঞ্চ নিয়ে বসে থাকেন এবং আমাদের এই ডাক্তারদের, এই যে তরুণ ডাক্তাররা যারা উপজেলা এবং জেলা পর্যায়ে কাজ করে, তাদের কি যে পরিশ্রম করে তারা, কারণ আমি রিসেন্টলি অনেকগুলো উপজেলা জেলাতে দেখে এসেছি এবং এটাই বাস্তবতা যে তারা পরিশ্রম করছেন, তারা এই ট্রায়াসটা শিখে গেছেন এবং তারা নিজেরা পড়ে, আমাদের ন্যাশনাল গাইডলাইন যেমন সবারই অলমোস্ট মুখস্থ, নিজেরা লিটারেচার পড়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে ফলো করে আমি বিভিন্ন জায়গায় বসেছি, আমি দেখেছি এবং সেগুলি ইমপ্রেসিভ। আসলে আমরা যেই মার্চ এপ্রিলের থেকে আমরা শতভাগ আসলে আমাদের ডাক্তাররা এখন। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ডাক্তার এম এস সালাম, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম তার মধ্যে একটি বিষয় এসেছে, সচেতনতার প্রসঙ্গ তো এসেছেই, পরীক্ষার কথাও বলা হচ্ছে, এছাড়া ভ্যাকসিনের প্রসঙ্গ এসেছে। সবকিছু মিলিয়ে আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করেন। আজকে যে দ্বিতীয় ঢেউ আমরা চিন্তা করছি যে পৃথিবীতে যেমন আছে, বিশেষ করে প্রথম এটা ধরা পড়ে ব্রিটেনে এবং আর সমস্ত ইউরো জুড়ে এটা এখন আছে। বাংলাদেশে এটা আসছে কিনা এটা সন্দেহ, তবে আমাদের দেশেও যে স্ট্যান্ড চেঞ্জ হয়েছে এটা আপনারা জানেন। আপনারা চিটাগাং ভার্সিটিতে যে যারা আছেন তারা রিসার্চ করছেন একটা, তারা বলছে যে 5টা স্ট্যান্ড মানে এই যে মিউটেশন হয়েছে, চেঞ্জ হয়েছে। বাংলাদেশে যে নাই দ্বিতীয় ঢেউ তা ওটা বলা যাবে না। তো আমরা বলতে চাই যে এই যে আমাদের এটার জন্য যে সচেতনতা দরকার, আমরা জানি, দুঃখের সাথে বলতে আমি একজন চিকিৎসক এবং ক্লিনিশিয়ান। আজকে এই 2020 সালের সবচেয়ে আলোচিত বিষয় হলো স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য নিয়ে আমরা এরকম নৈরাজ্য, স্বাস্থ্য বিভাগের যে নৈরাজ্য এর আগে দেখা পড়েনি, এবারে দেখা দিয়েছে। তার প্রমাণ আপনারা জানেন, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না। আজকে এই মুহূর্তে আমাদের যেটা সচেতন হওয়ার কথা ছিল সেটা আমরা হতে পারি নাই, যেটা আলমগীর ভাই বলেছেন। সেগুলো অ্যাড্রেস করে তো ব্যবস্থাও নেওয়া হয়েছে নাকি? অ্যাড্রেসকে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা আমার মনে পড়ে না, কারণ আমরা জানি যে প্রথম ধাপে যে ডাক্তারদের যে মানে প্রতিরক্ষা মানে সামগ্রী যেগুলো ছিল সেগুলো তো আমরা পাইনি এবং এই জন্য আমাদের বহু চিকিৎসককে, বহু আলোচিত চিকিৎসক, বহু মূল্যবান প্রাণ হারাইতে হয়েছে। আমাদের বহু বন্ধুকে আমরা হারিয়েছি, আমাদের বহু সাথীকে আমরা হারিয়েছি, অনেকে শহীদ হয়েছেন। এটার জন্য দায়ীকে আজকে ভুল মাস্ক যারা সাপ্লাই দিয়েছেন, যারা পিপি সাপ্লাই দিয়েছেন, তারাই দায়ী। যাই হোক, এটা আসার কথা আপনাকে বলি, এখন চিকিৎসকরা আমরা সেটা ভুলে গেছি। আমরা কিন্তু এখন কাজ করছি, পুরাদমেই কাজ করছি, সবাই কাজ করছি। তা আমাদের যেটা দরকার, আমরা যে প্রথম যোদ্ধা চিকিৎসকরা, সেটা কিন্তু আমরা পালন করছি, কিন্তু আমাদের প্রতি উদাসীনতা যে দেখানো হয়েছে অতীতে, মাস্ক পিপি দিয়ে বা আমাদের বলতে গেলে যে সামগ্রী যেগুলো দরকার ছিল সেটা আমরা পাইনি এবং তার জন্য আমরা জীবন দিয়েছি। এখন যে দ্বিতীয় ঢেউ আসতেছে, যেটা আপনারা চিন্তা করছেন বা আমরা চিন্তা করছি, আমাদের একটি ভুল ছিল আগে, ইতালি থেকে যারা দেশে আসলেন আমরা এয়ারপোর্টে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে পারিনি, তাদেরকে আমরা এয়ারপোর্ট থেকে ছেড়ে দিয়েছিলাম। তার যে মানে অভিশাপ, তার যে প্রতিফলন সেটা আমরা দেখেছি, আমাদের মাঝে দেখেছি এবং সারা দেশে ছড়িয়ে পড়েছে। আজকে দ্বিতীয় ঢেউ আল্লাহ না করুক বাংলাদেশে আসুক, আজকে সারা বিশ্ব মনে করেন যুক্তরাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, কিন্তু বাংলাদেশ সরকার এটা করেননি। ওনারা বলেছেন যে, রাজীব ভাইও বললেন যে 1 জানুয়ারি থেকে কোয়ারেন্টাইন নেওয়া হবে 14 দিনের। কথা হলো আমাদের দেশের এয়ারপোর্ট সম্বন্ধে যদি প্রশ্ন তুলি, এখানে যেটা থাকা উচিত সেটা কি আছে? আজকেও দেখবেন টেলিভিশনে একজন বিশেষজ্ঞ বলেছেন, একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, যে আমাদের বাংলাদেশে এটা নাই, এই ব্যবস্থা নাই। অর্থাৎ আমরা এই লোকগুলো যে আসবেন যারা ব্রিটেন থেকে, তাদের কোয়ারেন্টাইনে রাখতে পারবো কি পারবো না, তাদেরকে ঠিক মতো নিয়ে যেতে পারবো কি পারবো না, এটা উনি সন্দেহ আছে, এটা উনি সন্দেহ প্রকাশ করেছেন একজন সায়েন্টিস্ট। এটা যদি হয়ে থাকে, আবার যদি দ্বিতীয় ঢেউ আসে, দ্বিতীয় ঢেউ ঠিক আছে, দ্বিতীয় ঢেউ মিউটেশন স্ট্রেন, এটা অনেকে বলতেছেন যে এটা মৃত্যু হার হয়তো বাড়াবে না, কিন্তু তার যে সংক্রামক যেটা রেট সেটা বেড়ে যাবে। আজকে যদি 70% রোগী বেড়ে যায়, তাহলে এই সরকার কিভাবে সামাল দেবে? এই সরকার তো বর্তমানে যে সমস্ত রোগী আছে, আপনি আজকে হাসপাতালে যান, আমি তো হাসপাতালের চিত্র জানি,
আমি তো চিকিৎসা করতেছি এবং সারা দিন রাত রোগীদের সাথে আছি। আজকে আইসিইউ বেড খালি নাই ঢাকা শহরে। কেন খালি নাই? তার মানে রুগী বেড়ে গেছে। তাতে সরকার যেটা বলছে বা স্বাস্থ্য বিভাগ যেটা বলতেছেন, আজকে আলমগীর ভাইরা যেটা বলতেছেন যে আমাদের আক্রান্ত এখন 1100-1200, কিন্তু মৃত্যু আবার 30 জন পার ডে। তার মানে মৃত্যু হার বেড়ে গেছে। মৃত্যু হার বেড়ে যাওয়া মানে হলো আক্রান্ত রেট বেড়ে গেছে, যেটা আমরা গোপন করছি। আমাদের আক্রান্ত রেট অবশ্যই গোপন করা হচ্ছে, না হলে মৃত্যুটা গোপন নয়। যে বিষয়টি বলা হচ্ছে যে হয়তো কেউ শতপ্রণোদিত হয়ে বা আগ্রহী হয়ে সেই অর্থে যাচ্ছে না, অনেকেই বাসায় থেকে যাচ্ছে সাইন সিমটম থাকার পরেও, সেই সব কারণেও হয়তো দেখা যাচ্ছে না। হয় সরকারের তো পরীক্ষা করার ক্ষেত্রে তো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, যেটি জনাব এএসএম আলমগীর বলছিলেন। আপনার সাথে আমি একমত। সরকার ঠিক আছে, সরকার যেভাবে সচেতন করা উচিত ছিল মানুষকে। আমি যদি আপনাকে না বলে আপনার সর্দি জ্বর হয়েছে, আপনার প্রধান দায়িত্ব হলো আপনি হাসপাতালে গিয়ে টেস্ট করবেন। এটি করা উচিত আপনার বা আমার করা উচিত। এটা কেন করছি না? আমাকে সচেতন করতে পারেন নাই। আমি যে আরেকজনের ক্ষতি করব এটা আমাকে বুঝাতে পারেন নাই। কারণ আমি যদি অসুস্থ হই আরেকজনের ক্ষতি হবে। অতএব দেশে আজকে আক্রান্ত রেট বেশি, আজকে কোনো আইসিইউ খালি নাই। আমরা যে বলছি যে আমরা প্রস্তুত, দ্বিতীয় ঢেউর জন্য প্রস্তুত, এটা আমি বিশ্বাস করি না। হইতে পারি একাডেমিক ভাবে প্রস্তুত আছি, কিন্তু লজিস্টিক ভাবে আমরা প্রস্তুত নই। জি, অসংখ্য ধন্যবাদ। সারা একটু বলতে সারা দেশে 1282টি আইসিইউ আছে। আমরা জানি অনেক আইসিইউ বা অক্সিজেন যে সিলিন্ডার যেগুলো আসছে এখন এগুলা বাক্সবন্দী হয়ে আছে। সরকার কোথায় নিয়েছেন? সরকার আজকে যে এই যে ভ্যাকসিন নিয়ে আপনি বললেন, যে আরেকটা প্রশ্ন ছিল আপনার ভ্যাকসিন আমাদের দেশে আসবে, খুব খুশির সংবাদ। এই জানুয়ারি থেকে আসবে বা ফেব্রুয়ারি প্রথম দিকে আসবে, আমি এটা একমত। কিন্তু আমরা ভ্যাকসিন কিনতেছি কোত্থেকে? ইন্ডিয়া থেকে। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হওয়ার কথা ছিল, বাংলাদেশের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট। কিন্তু এখানে আরেক ব্যক্তি থার্ড পার্সন কিন্তু ঢুকে গেছে। তবে এখানেও কিন্তু বাণিজ্য হওয়ার ভয় আছে। কারণ আমার অতীতে দেখেছি টেস্টের নামে, এই কি বলে মাস্ক কেনার নামে, পিপি কেনার নামে, বালিশ কেনার নামে, ও কেনার নামে একটা নৈরাজ্যমূলক সৃষ্টি হয়েছে। আজকে যে ভ্যাকসিন নিয়ে যে হবে না, সেটা কিভাবে? আমরা একটু শুনে আসি ডক্টর এম এ আজিজের কাছে সেই প্রশ্নটি। ডক্টর এম এ আজিজ। হ্যাঁ, দেখুন, ভ্যাকসিনের কথাই বলছি। এর আগে বলি যে পৃথিবীতে এমন কোনো দেশ নেই, উন্নত দেশ যেগুলো, এগুলো লন্ডামন্য অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, নৈরাজ্যের অবস্থা। অনেক দেশের প্রধানমন্ত্রী আকাশের দিকে তাকিয়েছিল। আমাদের দেশে সেরকম কিছু না। অনেকে বলছিল হাজার হাজার লোক মারা যাবে, রাস্তাঘাটে লোক মারা যাবে, পার ডে WHO বলছিল। সুতরাং এগুলো তো আমরা দেখছি। যারা আলোচনা সমালোচনাটা করে, সচেতনতার কথা বলে, সচেতন কিভাবে করবে এই সাজেশন কিন্তু কেউ দেয় নাই। সরকারের যারা বলে যে সচেতন সরকার করতে পারছে না, কিভাবে করবে সচেতন সাজেশন কিন্তু কেউ দেয় না। যাই হোক, হ্যাঁ, ভ্যাকসিনের ব্যাপারটা আমি আসছি। দেখুন, ভ্যাকসিনের ব্যাপারে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই ডিক্লেয়ার দিয়েছেন সংসদে যে ভ্যাকসিনের ব্যাপারে সরকার অর্থ নিয়ে প্রস্তুত। যে দেশেই প্রথম গ্রহণযোগ্য নির্ভরযোগ্য ভ্যাকসিন পাওয়া যায় সেই দেশ থেকে সরকার নিয়ে আসবে। এবং সেই মোতাবেক আপনারা দেখেন যে এই পর্যন্ত 2টা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে, ফাইজার বায়োনটেক আর মডার্না। এই মডার্নার এই 2টা আমাদের দেশে এটার প্রক্রিয়া করা আনা ফিজিবল না, এটা সংরক্ষণ ফিজিবল না, কারণ আমাদের দেশে সম্ভব না টেম্পারেচারের কারণে। আরেকটা অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, যদিও এটা এখনো অ্যাপ্রুভাল হয় নাই, তারপরেও এটা খুব দ্রুত, আমরা 2-1 দিনের মধ্যে আশা করছি অ্যাপ্রুভাল হয়ে যাবে। এই ভ্যাকসিনের ব্যাপারে সরকার আনার ব্যবস্থা করছে। সেরাম থেকেও আনবে, নিজস্বও আনবে, আবার কোভ্যাক্সের থেকেও আসতেছে। আরেকটা আশা আলো আছে, আমরা আশা করছি যে সিনোভ্যাক এবং রাশিয়ার যে স্পুটনিক ভি, এই ভ্যাকসিনটাও হয়তো আমরা আশা করতেছি এটাও আমাদের দেশে ফিজিবল। এটাও যদি তারা অ্যাপ্রুভালে আসে, সেটাও আমাদের দেশে আসবে। এখন আপনি যেটা বলছেন যে ভ্যাকসিনটা এই সংরক্ষণ, পরিবহন, বিতরণের ক্ষেত্রে সরকার নৈরাজ্যের কথা যে বলা আসছে, ইতিমধ্যে এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু সরকার ইতিমধ্যে এই 3 কোটি ভ্যাকসিন যে আসবে, পরের কোভ্যাক্সের যে আসবে 20%, এটা 9% কভার করবে, এইটার পুরো প্রস্তুতি আছে। এই ভ্যাকসিনটা সংরক্ষণ, পরিবহন, বিতরণ, টার্গেট গ্রুপ, কারা প্রয়োগ করবে, সব কারা পাবে, ট্রেনিং কমপ্লিট। এখানে ধরেন স্বাস্থ্যকর্মীরা আগে পাবে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তারপরে সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে এই ইমার্জেন্সি কাজে যারা আছে, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, আনসার, পুলিশ, প্রশাসন,
এবং জনপ্রতিনিধি, ধর্মীয় যারা বা কাজ করে, বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে কাজ করে, আপনি তো জাতীয় করোনা মুক্তিযোদ্ধা- প্রতিরোধ যে কমিটি, সেই কমিটিরও সদস্য, আপনাদের কাছে কোনো তালিকা সেইভাবে করা হয়েছে যে কারা কারা প্রথমে ই করবে, সেরকম কি হ্যাঁ, লিস্ট করা এটা হয়েছে? একদম গভর্নমেন্টের তালিকা আছে, টার্গেট গ্রুপ কাদের কাদের দিবে এবং কোমরবিডিটির কোন ইয়ারে, মানে 60-র উপরে কোন, 65, 70, 75, 80, এটা বিভিন্ন টায়ারে টার্গেট গ্রুপ আছে। মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে এবং যারা কোমরবিড, ক্যান্সার, অন্যান্য অসুখে ভুগতেছে তাদেরকে প্রায়োরিটি দিবে। গভর্নমেন্ট একদম সুস্পষ্ট পরিকল্পনা আছে, এর ভিত্তিতেই দিবে। এবং আমাদের জন্য সুবিধা যে আমাদের ইপে এর যে নেটওয়ার্কটা আছে, এক্সিস্টিং নেটওয়ার্ক, এই নেটওয়ার্কেই এটা দেওয়া সম্ভব। তারপরেও সরকার উপজেলা, জেলা লেভেলে আরও ভ্যাকসিনের জন্য নতুন নতুন ফ্রিজ কেনা হচ্ছে এবং এটা অ্যাডিশনাল সাপোর্টের জন্য। সুতরাং আমার বিশ্বাস সরকারের যে ব্যবস্থাপনা আছে, মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে বিভিন্ন টায়ারে যে যোগাযোগগুলো করছেন এবং ব্যবস্থাপনা নিচ্ছেন, প্ল্যানিং করছেন, এই ক্ষেত্রে এই ভ্যাকসিন নিয়ে আমার মনে হয় কোনো জটিলতা হবে বলে আমার মনে হয় না। তবে আমাদের কাছে চ্যালেঞ্জ যে কত তাড়াতাড়ি এখন আমাদের দেশে ভ্যাকসিন আসবে। আমাদের সরকার প্রস্তুত, আমাদের মানে স্বাস্থ্য বিভাগও প্রস্তুত। যত তাড়াতাড়ি আমাদের দেশে আসবে আমরা তত তাড়াতাড়ি আমরা আশা করি এটা শুরু করা যাবে। জি, জনাব ইকবাল হাসান মাহমুদ। সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা প্রফেসর আজিজ বলেছেন যে যত তাড়াতাড়ি আমরা এই ভ্যাকসিন পাই, আমি আশা করি যে 2021 সনে, যেটাকে মনে করি ইয়ার অফ ভ্যাকসিন, এটাকে মানে আমাদের দ্বার খোলা রাখতে হবে। আমরা শুধু যে অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে বা কোভ্যাক্স থেকে আমরা 20% বিনামূল্যে ভ্যাকসিন পাবো তা না। আমাদের রাশিয়ান ভ্যাকসিন, প্রয়োজন হলে চাইনিজ ভ্যাকসিন, আমাদের দেশে যে একটা তৈরি হতে যাচ্ছে, আমি জানি না এটার সরকার পৃষ্ঠপোষকতা যদি করে তাহলে গ্লোব বায়োটেক হয়তো তৈরি করতে পারে, যদি ভালো কার্যকর এবং যদি নিরাপদ থাকে। আরেকটা হচ্ছে যে সচেতনতা নিয়ে কথা হয়েছে। আসলে 9-10 মাস তো সচেতনতা নিয়ে অনেক চ্যানেলে বিভিন্ন চিৎকার করেছি। এই সচেতনতা, মানুষ খুব একটা সচেতন হবে না বলে লাভ নেই। ওই যে ডক্টর আলমগীর বললো, একেবারে খুব খারাপ অবস্থা হলে হাসপাতালে যায়, আর হাসপাতালে গিয়ে তখন বেশিরভাগই মৃত্যু হয় হাসপাতালে। সচেতনতা এইভাবে হবে না, আইন করতে হবে। আমি সবসময় কঠোর আইনের নীতিতে বিশ্বাসী। আইন করতে হবে, আইন শুধু কাগজে কলমে না, আইন বাস্তবায়িত করতে হবে। একদিন মোবাইল কোর্ট বসলো আর কোনো তাদের পাত্তা নেই তা না, সার্বক্ষণিক মোবাইল কোর্ট এবং যত রকমের এটা আইন প্রয়োগকারী ব্যবস্থা আছে সেগুলো নিয়ে মাস্ক পরাতে হবে। শতভাগ মাস্ক পরাটা নিশ্চিত করতে হবে। ফিজিক্যাল ডিস্টেন্স আমাদের মতো জনবহুল দেশে ফিজিক্যাল ডিস্টেন্স খুব ডিফিকাল্ট। আর বিয়ে বাড়ি, ডক্টর আলমগীর যেটা বললো, বিয়ে বাড়ি এত বিয়ে শাদী হচ্ছে, পিকনিক হচ্ছে, ওয়াজ মাহফিলের প্রস্তুতি চলছে, সুতরাং এগুলো তো মাস্ক পরানো বাধ্যতামূলক করতে হবে। সেখানে আইন প্রয়োগ সংস্থা বা যে মোবাইল কোর্টকে আরও সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। কারণ যদি এই নতুন স্ট্রেনটা বাংলাদেশে এসেই পড়ে তাহলে কিন্তু এটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে যাবে। তখন কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এটা কত দূর ধারণ করতে পারবে। কারণ ব্রিটেনে আমি আমার বড় বোন আছে, আমি প্রতিদিন খবর পাচ্ছি ওদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এই নতুন স্ট্রেনের জন্য। বাংলাদেশ কি সেই অবস্থা মানে সহ্য করতে পারবে, ধারণ করতে পারবে? সুতরাং আমাদেরকে এখন থেকে ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে এবং মাস্ক পরাটা এনশিওর করতে হবে। মাস্ক না পরলে, আর মাস্ক পরে অনেকে পরে কি গলায় ঝুলিয়ে রাখে, থুতনির উপর নাকটা ঢাকে না, তো সুষ্ঠুভাবে মাস্ক পরতে হবে। মাস্ক পরলেই কিন্তু। আর কতদিন একটা মাস্ক পরবে? কেউ হয়তো দেখা যাচ্ছে যে মাস্কের অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে, দিনের পর দিন। এটা কাপড়ের মাস্ক সবচেয়ে 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্কটা সবচেয়ে ভালো। একদিন ইউজ করে ওই দিনে ধুয়ে কয়েকটা যদি রাখে, ওই দিনে ধুয়ে ফেলবে, আবার যেটা ধোয়া আছে সেটা পরবে, তাহলে কিন্তু এটা অনেকটা প্রোটেকশন দেবে। অর্থাৎ আপনাকে মাস্ক মানে পরতে হবে। এবং যেটা ডক্টর আলমগীর বলেন, আমি সেটা একমত, যে যেখানে মানুষের সমাগম হয়, জনসমাগম, সেটা এড়িয়ে চলতে হবে। এই যে বিয়ে বাড়ি 800, 900, 1000 পর্যন্ত দাওয়াত দিচ্ছে, এইসব মানে এগুলোর প্র্যাকটিক্যাল সমস্যা। এগুলো এই সমস্যা থেকে আমাদেরকে নিজেরা যদি আমরা মানে বাঁচিয়ে না রাখতে পারি, আমাদের পরিবার আছে, আমাদের প্রতিবেশী আছে, আমাদের ওভারঅল জাতিকে, বাংলাদেশকে যত তাড়াতাড়ি করোনা মুক্ত আমরা করতে পারি, আমরা তত মানে আমাদের জীবন জীবিকা দুইটাই চলবে, জীবনও চলবে, জীবিকাও চলবে। আর আরেকটা কথা আমাকে বলতে হবে যে আমরা যে সেটা হচ্ছে যে সাউথ এশিয়াতে কিন্তু বাংলাদেশ
মানে এত অর্থনৈতিক মন্দার পরেও, এত করোনার ঝুঁকির পরেও কিন্তু আমরা 1 নম্বরে আছি। ভারত পাকিস্তান কিন্তু অনেক পিছনে আছে, এবং করোনা সহনশীল যে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশ 20 নম্বরে আছে। এটা খুব ভালো একটা ব্যাপার সেবার, নিঃসন্দেহে এটা সরকারের সাধুবাদ জানাতে হবে, বিশেষ করে মাননীয় তারপরেও আমাদের জনগণকে আসলে আত্মতুষ্টিতে না ভুগে আরো সচেতন হতে হবে, এবং ব্যক্তিগত পর্যায়ে যেটি ডক্টর এস এম আলমগীর বলছেন যে আমরা হয়তো গণমাধ্যমে কিংবা সামাজিক সংগঠন তারা হয়তো বলছেন, পাশাপাশি ব্যক্তিগতভাবেও সচেতন হতে হবে। ডক্টর আলমগীর, আরেকটি বিষয় আমার জানবার ছিল, যদি একটু সেই বিষয়টি যুক্ত করেন, এবং সার্বিকভাবে যে আলোচনা হয়েছে সেটি নিয়ে তো আপনি বলবেনই, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে এই ব্যাপারটি যদি একটু স্পষ্ট করেন, অনেক দর্শকও সে বিষয়টি জানতে চায় যে শিশুদের ক্ষেত্রে, কারণ তাদের হয়তো এই মুহূর্তে যে আমরা টিকার কথা বলছি সেই টিকাটিও তাদেরকে দেয়া যাবে না, সেই ক্ষেত্রে নতুন যে একটি রূপান্তর, সেই রূপান্তরে শিশুদের ক্ষেত্রে কি কোনো ঝুঁকি আছে কিনা, কিংবা শিশুদের ব্যাপারে কি পরামর্শ? ধন্যবাদ। আসলে সারা পৃথিবী এটা নিয়ে আসলে আমরা উদ্বিগ্ন, বিশেষ করে সাউথ আফ্রিকা যে মিউটেশনটি হয়েছে, যে নতুন ভ্যারিয়েন্টটি, সেখানে দেখা যাচ্ছে যে হেলদি ইয়াং অ্যাডাল্টসরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে, এবং যুক্তরাজ্যে শিশুদের মাঝখানে। তবে আমাদের আরো একটা ধারণা যেটা হচ্ছে যে আমাদেরকে তো অনেকে বকাবকি করেন স্কুল কেন খুলি না, স্কুল খুলি না, কিন্তু শিশুরা ঝুঁকিতে পড়বে। আবার শিশুরা যদি করোনা নিয়ে বাসায় আসে তাহলে আমাদের বয়োজ্যেষ্ঠরা ঝুঁকিতে পড়বে, এবং সেই জন্যই আসলে অনেক দিক আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটি বারবারই আমাদেরকে স্কুলের ব্যাপারে অনেক সতর্ক করেন। তবে শিশুদের ব্যাপারে আমার যেটা হচ্ছে যে শিশুদের জটিলতা অনেক কম হয়, কিন্তু আমরা যদি সাবধানে না থাকি, আবার 2 বছরের উপরে না হলে আপনি মাস্কও পরাতে পারবেন না, শিশুদের মাস্ক পরানো নিষেধ আসলে 2 বছরের নিচে বয়স হলে। সো যতটুকু সম্ভব হচ্ছে শিশুদেরকে, যে আমরা জানি যে 1 বছর ধরে বাসায় থেকে এক ধরনের মানসিক ট্রমার ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি। শিশুদের জন্য যেহেতু স্কুল নেই, অনেক খেলাধুলার জায়গা নেই, কোথাও বাইরে যাওয়া যাচ্ছে না, সেটা এক ধরনের মানসিক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু এটাই বাস্তবতা হচ্ছে, এখনো শিশুদেরকে যত কম এক্সপোজার দেওয়া যায় তত ভালো। এবং শিশুদের ক্ষেত্রে আরো একটা জিনিস উদ্বেগজনক, সেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে হয়তো ভালো হয়ে যায়, আপাত দৃষ্টিতে হয়তো অ্যাসিম্পটোমেটিক কোনো লক্ষণ থাকে না, কিন্তু শিশুরা দীর্ঘদিন ছড়ায়। আমরা ইউকে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টাডিতে দেখছি যে শিশুরা অন্তত পক্ষে 21 দিন পর্যন্ত কন্টিনিউয়াস ভাইরাস ছড়াতে থাকে। এটাতে আসলে আমরা যারা লালন পালন করি বা বাসায় থাকি, বয়োজ্যেষ্ঠ সদস্যরা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাদের দাদা দাদি, নানা নানি কিংবা বয়োজ্যেষ্ঠ যেসব আত্মীয় স্বজন থাকে, তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে পড়ে যায়। এবং এটা কিন্তু সবার অন্যদের বলে প্রযোজ্য। আমরা যেন যারা কাজের প্রয়োজনে বাইরে যাই, আমরা যেমন ইকবাল স্যার যেটা বললেন যে আমরা বাইরে গেলে মাস্ক পরবো, ডিস্টেন্স বজায় রাখতে চেষ্টা করবো, হ্যান্ড স্যানিটাইজার অর্থাৎ হাত ধোয়ার অভ্যাসটাকে রাখবো, কিন্তু আমরা বাসায় এসেও কিন্তু আমাদের কিছু স্বাস্থ্যবিধি মানতেই হবে। আর একটু ভ্যাকসিনের কথা একটু বলতে হয় এখানে, 30 সেকেন্ড আমাদের শেষ করতে হবে। যেটা বলেছেন যে আসলে আমরা ভ্যাকসিন কবে পাবো এটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ইউকে যদি এটা অ্যাপ্রুভাল দেয়, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি কোনো ভ্যাকসিন প্রি কোয়ালিফাই না করে, সেই ভ্যাকসিন বাংলাদেশে আসবে না। কারণ আমাদের ইপিআই এর মতো একটা সাকসেসফুল প্রোগ্রাম আছে। এই জন্য আমি গণমাধ্যম কর্মী সহ সবার সাথে যখন কথা বলি যে ভ্যাকসিন নিয়ে যে হইচই হবে, এই হবে সেই হবে, এগুলি বলে আমাদের ইপিআই এর উপর যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে, এটা আমাদের দয়া করে সবাই খেয়াল রাখবেন। কারণ এটা বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের গ্যাভির পুরস্কার পেয়েছেন, এবং সারা পৃথিবীতে আমাদের এই প্রোগ্রামটা অত্যন্ত প্রশংসিত প্রোগ্রাম, এবং আমাদের বাচ্চাদের এই টিকাদান কর্মসূচিটা অত্যন্ত সাকসেসফুল প্রোগ্রাম। আমরা যদি ভ্যাকসিন নিয়ে অনেক রকমের কথা বলি, তাহলে এটার উপর একটা ইম্প্যাক্ট আসবে। আমরা দয়া করে এই জন্য সবাই একটু সতর্কভাবে কথা বললে এটা আমাদের পুরো সমগ্র জাতির জন্য ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাবো। পাশাপাশি একটি বিষয় বলবার রয়েছে, যেটি এস এম আলমগীর বলছিলেন যে ভ্যাকসিনের বিষয়ে, যে আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির যে একটি ঐতিহ্য আছে এবং খুব সফলভাবে যেহেতু সেটি পরিচালিত হচ্ছে, সুতরাং সেই উদাহরণ বা সেই দৃষ্টান্তকে কাজে লাগিয়ে হয়তো সামনের দিনে ভ্যাকসিনের যে কথা বলা হচ্ছে তাতে অনেকটাই আমরা আশ্বস্ত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।